প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য অতিথি হিসাবে রয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রয়েছেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। শরীফ ওসমান হাদির শাহাদতের ঘটনা এখন আর একটি ব্যক্তিগত বা প্রজন্ম ভিত্তিক ট্র্যাজেডি নয়। এটি বাংলাদেশের রাজনৈতিক মনস্তত্ত্ব, ভোটার আচরণ এবং নির্বাচনী নৈতিকতার উপর সরাসরি আঘাত করেছে অথবা প্রভাব ফেলেছে। এর প্রভাব তরুণদের গণ্ডি ছাড়িয়ে সিনিয়র নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন আগামীর রাজনীতি ও নির্বাচনে এর প্রভাব পড়বে। ব্যারিস্টার শাহরিয়ার। আমার শহীদ ওসমান বিন হাদি, আল্লাহর একটা অশেষ রহমত যে ওর নামের আগে শহীদ শব্দটা যোগ হয়েছে। এখন এই শহীদ শব্দটা যে যোগ হলো, কেন হলো? ওর অন্যায়টা কি, ওর অপরাধটা কি? আজকে প্রথম জিনিস, আমার বড় ভাই রাষ্ট্রবিজ্ঞানে আছেন, দেখেন সক্রেটিসের কি দোষ ছিল? সক্রেটিস দোষ ছিল সে মতবাদ দিয়েছিল, আদর্শ দিয়েছিল, মানুষের চোখ খুলে দিয়েছিল। আজকে ওসমান হাদি, আজকে আমাদের যে ৩৬-এর আন্দোলন, যে বিপ্লব, সেই বিপ্লবের সুফল আমরা আজও তুলতে পারিনি। আর এই বিপ্লবের মূল কথাটাই কি ছিল? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এবং দেখেন ওসমান কি বলতো, কি তার ন্যারেটিভটা কি ছিল? দেখেন সে কি বলছে, চলো বিল্ডিং ভেঙে ফেলে দিই? না, সে আদর্শের গোড়াতে কুঠারাঘাত করার জন্য সেটা কালচারাল সেন্টার তৈরি করছে। কারণ মানুষের মগজে, মননে, মেধাতে আপনাকে আঘাতটা করতে হবে, কুঠারাঘাতটা করতে হবে। এই যে কুঠারাঘাতটা, কি কুঠারাঘাতটা? দেখেন 16ই ডিসেম্বর সারা জীবন জেনে আসলাম এটা আমাদের বিজয় দিবস। 97% না, আমি বলবো 99% মুক্তিযোদ্ধা নভেম্বর পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ করে গেলেন। 7 দিনে এসে আপনি বলে গেলেন যুদ্ধ করছেন। এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে ভারতের সৈন্যরা যুদ্ধ করছে। কিন্তু আমার এই 99% মুক্তিযোদ্ধা, এই লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধারা যারা জীবন দান করলেন, তাদের সব কিছুকে আপনি অস্বীকার করে একজন প্রধানমন্ত্রী সেই স্ট্যাটাস দিচ্ছে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ এবং ভারতের বিজয় দিবস। তাহলে আমার অস্তিত্বকে ইন্ডিয়া কি করতেছে? অস্বীকার করতেছে। তাহলে এই প্রথম জিনিসটা হলো, আমার অস্তিত্বকে অস্বীকার করা যাবে না। এই যে প্রোপাগান্ডা, সে বিভিন্ন কালচারাল সেন্টার, এবং আমি সব আবার বলতেছি আপনার মাধ্যমে, প্রথম আলো বা ডেইলি স্টারের বিল্ডিং ভেঙে ওদের মতবাদকে আপনার কি করা যাবে না, থামানো যাবে না। এটা আমি একদম ধিক্কার জানাই। কোনো বিল্ডিং না, আগুন না, পোড়ানো না, এটা কোনো দিন আদর্শ হতে পারে না। আদর্শটা কি? আপনি প্রথম আলোকে বয়কট করেন, সে যেহেতু ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করেন, আপনি ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করেন। আপনি কি পারছেন? একদিন বন্ধ ছিল, কালকে থেকে তো আবার প্রথম আলো বের হয়েছে। কিন্তু একটা কথা বলছিলেন যে প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুর করে লাভ নেই, আরো এরকম 10টা ডেইলি স্টার প্রথম আলো বানান। আজকে রাজনীতিতে এর সংশ্লিষ্টতা কি? যা আমরা একটা জুলাই অভ্যুত্থান নিয়ে আসলাম, সমস্ত রাজনৈতিক দলগুলোকে আজকে একটা জিনিস মনে রাখতে হবে, ভারতীয় আধিপত্যবাদকে বিরুদ্ধে যদি আপনি না যান, আপনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। এবং এই শহীদ হাদির মৃত্যুকে আমাদের কাছে বারবার মনে করে দিচ্ছে। এ যেমন আজকে আনন্দবাজার পত্রিকায় বের হয়েছে, বিএনপি 3টা চুক্তি করছে ইন্ডিয়ার সাথে, তার পরিপ্রেক্ষিতেই ইন্ডিয়া তাদেরকে সমর্থন দিচ্ছেন। তা আমরা আশা করি বিএনপি এই বিষয়ে তাদের কি দিবেন, মতামত প্রদান করবেন। এবং আমি বিশ্বাস করি এই আনন্দবাজার পত্রিকার এই রিপোর্ট অবশ্যই মিথ্যা বলে প্রমাণিত হবে। না হলে আমরা হাদির রক্তের সাথে, 36শে জুলাই রক্তের সাথে আমরা বেইমানি করতেছি। আর নির্বাচনের জন্য 2টা জিনিস, আজকে সরকার যদি এখনো এই যাদের মাথা মানে মূল্য নির্ধারণ করা হলো, এবং আপনাকে মাধ্যমে একটা জিনিস বলি, ইলেকশন করতে চান আপনি, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা আপনাকে এক্সট্রিমিস্ট বলতেছে। হোয়ারাস তারা হচ্ছে একটা টেররিস্টকে, আওয়ামী লীগ তো একটা টেররিস্ট কান্ট্রি, যখন হাদিকে আপনি গুলি করে আবার ফেরত চলে গেলেন, তাহলে টেররিস্টকে, এক্সট্রিমিস্টকে যারা জায়গা দেয় তারা তো একটা টেররিস্ট কান্ট্রি। সো এই জিনিসটা কি ডক্টর ইউনূস সাহেবের উচিত না জাতিসংঘে উপস্থাপন করা, যে ভারত টেররিস্টদেরকে সাহায্য করে নিজে সাউথ ব্লক এখন একটা টেররিস্ট,
ব্লকে পরিণত হয়েছে এবং একটা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমতার উপরে তারা আঘাত আনতেছে। এবং এই একই কারণে কি উচিত না যে ইন্ডিয়ার বিরুদ্ধে কোর্ট অফ জাস্টিস আইসিজেতে এর বিরুদ্ধে মামলা করা? এই দুইটা যদি আপনি না করেন, ইন্ডিয়াকে আপনাকে শান্তিপূর্ণভাবে ইলেকশন করতে দিবে? আমার মনে হয় না। সো ইলেকশনের প্রভাবটা কি পড়বে? হাদির রক্তের সাথে যারা বেইমানি করবে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে এবং ইলেকশনে অবশ্যই মানুষ যদি ভোট দিতে পারে, আপনাকে আবার বলতেছি, ভোট কেন্দ্রে যদি মানুষ যেতে পারে তাহলে এই হাদির রক্তের প্রতিফলনটা আপনি ব্যালটেই দেখবেন। প্রফেসর মেজবা, হাদির মৃত্যু কি রাজনীতিতে একটা মোরাল শক তৈরি করেছে, নাকি দ্রুত একটি দলীয় বয়ানে চাপা পড়ে যাবে? এই প্রশ্ন অনেকে উঠেছে। আরেকটা যে জিনিসটা উঠেছে সেটা যে এই ধরনের ঘটনার দায়ী কি শুধু হামলাকারীদের, নাকি দীর্ঘদিনের বিষাক্ত যে রাজনৈতিক সংস্কৃতি সেটির? হাদির মৃত্যুর পর মানে আমরা একটা সহজভাবে একটা কথা বলি যে মৃত হাদি জীবিত হাদির চেয়ে যে অনেক বেশি শক্তিশালী। মানে আমি কয়েকদিন আগে গ্রামে ঘুরে আসলাম, দেখলাম যে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ, রাস্তায় পথের দোকানে সবাই হাদির ভিডিওগুলো শুনছে, উজ্জীবিত হচ্ছে। হাদিকে এখন বাংলাদেশের এমন কোনো নাই, ইভেন 1 ছোট বাচ্চা সহ হাদিকে চেনে। এটা হচ্ছে একটা সিগনিফিকেন্স। নাম্বার 2 হচ্ছে হাদিকে অনেকেই ঈর্ষাবশত, রাজনৈতিক কারণে, রাজনৈতিক কালচারের কারণে, অসাবধানতাবশত, যেভাবেই আপনি বলেন, বলতো যে ছোট বাচ্চায় পোলাপান মানুষ, ও কি বুঝে, ওর কি অভিজ্ঞতা, হাঁটুর বয়স, এই নানান কথা বলতো আর কি। কিন্তু হাদির জানাজাটা প্রমাণ করে দিল যে এই শব্দগুলো বাংলাদেশের রাজনীতিতে ব্যবহার করা একটা সম্পূর্ণরূপে একটা বিভ্রান্তি এবং একটা অপ্রাসঙ্গিক একটা বিষয়। এখানে একটা বাচ্চা ছেলে যদি আমরা বলি তাকে, আমারও অনেক ছোট হাদি, খুব কাছের ছোট ভাই ছিল আমার বিভাগের। তো হাদির প্রভাব কত বড় হতে পারে, তার বয়স কি, তার কত ইম্যাচুরিটি, সেটা বিবেচনা না নিয়ে একটা মানুষের প্রভাব কি হতে পারে এটা আমরা তার জানাজার মধ্যে দিয়ে দেখলাম। এই যে এত মানুষ জানাজায় আসলো হাদির, এর বিশাল বড় পলিটিক্যাল সিগনিফিকেন্স রয়েছে। এত মানুষ তো আসার কথা ছিল না, অনেক লিডারই তো মারা যায়, তাদের জানাজায় কেউ আসে না, হাদির জানাজায় কেন আসলো? আততায়ীর গুলিতে আরো অনেকেই মারা যায়। হাদি সেই প্রভাবটা তৈরি করতে পেরে। সে একটা কথা বলেছিল যে 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট নাই। মানে তার মনে হয় যে প্রত্যেকটা কথা আমার কাছে এখন স্বপ্ন মনে হচ্ছে, এবং প্রত্যেকটার স্বপ্ন মনে হতো, আর এখন মনে হচ্ছে যে প্রত্যেকটার প্রতিফলন হয়েছে। সে বলতো যে ইম্প্যাক্ট নাই, তো সে ইম্প্যাক্ট চেয়েছিল, ইম্প্যাক্ট সে পেয়েছে। সে মনে করেছিল যে আমি একটা জায়গায় গিয়ে অন্যায়ের প্রতিবাদ করছি, হাজার হাজার মানুষের ভিড়ে, সেখানে একটা বুলেট এসে আমার মাথায় বিদ্ধ হলো, সেটা সে বলেছে। আল্লাহ সেটাই তার কবুল করে নিয়েছে, সেটাই হয়েছে। অনেকগুলো কথা সে বলেছে, সেটাই হয়েছে। আর হাদির সবচেয়ে বড় কেন এই ইম্প্যাক্টটা হলে আমি সেটা বলতে চাই। ইম্প্যাক্টটা হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে যে বিষয়টার উপর কোনো রাজনৈতিক দল, কোনো সিভিল সোসাইটি, কেউ যে বিষয়টার উপর গুরুত্ব দেয়নি, হাদি সেই বিষয়টাকে পিক করেছিল। সেই বিষয়টা কি? সেটা হচ্ছে যে 17 বছরে যে ফ্যাসিস্ট রাজনীতির যে ন্যারেটিভ তৈরি হয়েছিল, ফ্যাসিস্ট রাজনীতির যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন তৈরি হয়েছিল, হাদির চিন্তা ছিল যে এই ফিলোসফিক্যাল ফাউন্ডেশনকে ভেঙে দিতে হবে এবং অ্যান্টি ফ্যাসিস্ট ন্যারেটিভকে সামনে নিয়ে এসে ফ্যাসিস্ট ন্যারেটিভকে ডাউনগ্রেডেড করে দিতে হবে। এটা ছিল হাদির চিন্তা, এবং হাদি কিন্তু সেজন্য ইনকিলাব মঞ্চ তৈরি করেছিল। আপনি আমাকে দেখাইতে পারবেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, এনসিপি বলেন, গণ অধিকার বলেন, যারাই, কেউ কি কালচারাল ফ্যাসিজম বিষয়ে, কালচারাল ফ্যাসিজম কিভাবে 17 বছরে ফ্যাসিস্ট রাজনীতির ফিলোসফিক্যাল ফাউন্ডেশন ভিত্তি তৈরি করে দিয়েছিল, টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করেছিল, সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য, সেই জায়গাটাকে কাউন্টার দেওয়ার জন্য, কন্টেইন করার জন্য। কারো কোনো কর্মসূচি, কোনো অ্যাক্টিভিটিজ আপনার চোখে পড়েছে? হাদি কিন্তু সেই কাজটা করেছে। এইটাকে একজন খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী আছে, তিনি বলছেন যে গণতন্ত্রকে যে আপনি প্রতিষ্ঠা করতে চান, স্যামুয়েল পি হান্টিংটন, তাহলে আপনাকে ইনস্টিটিউশন বিল্ডিং করতে হবে। এখন ইনস্টিটিউশন বিল্ডিংটা কি? একটা বিল্ডিং করা না, ইনস্টিটিউশন বিল্ডিং হচ্ছে এইটা। এই যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে হাদি একটি কালচারাল মঞ্চ তৈরি করেছিল, তার নাম হচ্ছে ইনকিলাব মঞ্চ। এই ইনকিলাব মঞ্চ সে অ্যান্টি ফ্যাসিস্ট ন্যারেটিভ তৈরি করেছিল। এই জন্য তার শত্রুরা কাকে বুলেট বিদ্ধ করতে হবে, এই জন্য হাদিকেই তারা টার্গেট করেছিল, অন্য কাউকে কিন্তু টার্গেট করেনি। এবং আপনি দেখবেন যে বিভিন্ন লিস্ট আমরা শুনতে পাচ্ছি
যে কাকে সেকেন্ড ধরা হবে, কাকে থার্ড ধরা হবে, প্রত্যেকেই দেখবেন যে এই জায়গাটাতে হাত দিয়েছে। জি। কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করছে। তো আগামী দিনের রাজনীতিতে যদি আপনি টিকে থাকতে চান, যদি আপনি রাজনৈতিক দলগুলো মনে করে, সবাই বলছে যে আগামীতে আর কোনো ফ্যাসিজম আসবে না বাংলাদেশে, ফ্যাসিস্ট রাজনীতি হবে না, এটা সবাই বলছে। জুলাই সনদে স্বাক্ষর করেছে, জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, এটি প্রত্যেকটাই ভালো দিক, রাজনৈতিক দলগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যদি তারা হাদির এই আইডিওলজিকে তারা যদি ধারণ করতে না পারে, জি। অর্থাৎ ফ্যাসিস্ট রাজনীতির ফিলোসফিক্যাল ফাউন্ডেশনকে যদি ভেঙে দেওয়ার জন্য যদি কালচারাল যে ন্যারেটিভ তৈরি করার যেটা দরকার সেটা যদি তারা না করে, তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট রাজনীতি ফিরে আসার সমূহ সম্ভাবনা থাকবে। কারণ আপনি একটা রোগকে ডায়াগনাইজ করার পর সেই অনুযায়ী যে চিকিৎসা আপনি না করেন, আপনি যে ভুল চিকিৎসা না করেন, তাহলে আপনার রোগ তো সারবে না। তো হাদি আমাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছে, এবং আগামী রাজনীতিবিদদের জন্য এটাই হচ্ছে তাদের শিক্ষা এখান থেকে নেওয়ার মতো বিষয়। অনেকে বলছেন যে হাদির রাষ্ট্রচিন্তা, তার রাজনীতি, সর্বোপরি তরুণদের মনস্তত্ত্ব কোনো কোনো রাজনৈতিক দল বুঝতে পারছে না এবং তারা পিছিয়েও যাচ্ছে। ব্যারিস্টার শাহরিয়ার, আপনার কাছে আমরা জানতে চাইব যে 5ই অগাস্টের মতো একটি বিশাল ঘটনা ঘটার পরেও রাজনৈতিক দলগুলো এই হাদিদের রাষ্ট্রচিন্তা, তাদের রাজনীতিকে না বোঝার কারণটা কি? না বোঝার চেষ্টা করছে না, ইচ্ছে করে অ্যাভয়েড করছে, নাকি আদৌ বুঝতে পারছে না? আজকে মব বলতেছেন না একটা শব্দ, আপনার এই কোশ্চেন থেকেই বুঝতে গেলে এটা বুঝতে হবে। বাংলাদেশে প্রথম কালচারাল মব, যেটা দিয়ে ভাই ইনস্টিটিউশনের কথা বললেন, সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়ার যে শক্তি, সেই শক্তিটা স্বৈরাচারী শেখ হাসিনা প্রাপ্ত হয়েছিল শাহবাগের মধ্যে দিয়ে। তো শাহবাগে সেই শাহবাগীরা আব্দুল কাদের মোল্লা সাহেবের মানে একটা জুডিশিয়াল কিলিং করার মধ্যে দিয়ে, যে না মানুষ যেটা চায়, আপনি কি করতেছেন, আপনি আপনার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আপনি একটা হেজিমনি তৈরি করে ফেলে দিলেন। এবং ভারতের প্রেসক্রিপশনে সেদিন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সারা দেশটাকে কি করলেন, আপনি দেখালেন যে স্বতঃস্ফূর্ত মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তি বলে আপনি দেশটাকে কিন্তু ভাগ করলেন। তাহলে রুটটা কোথায়? আপনি যে বলছেন এটা সত্যি, ভাইয়ের কথাকে আমি সমর্থন করি। বাংলাদেশ জামাত ইসলাম বলেন আর বিএনপি বলেন, তরুণদের মন রিড করতে পারছে না। আমি খুব ব্যর্থভাবে বলতেছি। কেমন তরুণদের মন রিড করতে পারছে বলে কিন্তু ডাকসুতে আপনি ইনক্লুসিভ ইলেকশন দিচ্ছেন। ইনক্লুসিভ ইলেকশন না দিলে কোনো বিশ্ববিদ্যালয় আপনি জিততে পারতেন না। তাহলে তরুণদের মনটা কি চাচ্ছে, তরুণরা কি বলতেছে? আজকে দল মত নির্বিশেষে আমরা ইউনিফাইড, কাদের ছাড়া? যারা ভারতীয় আধিপত্যবাদকে মেনে নিবে, যারা ভারতের তাবেদারি করবে, তাদেরকে ছাড়া আমরা সবাই এক। দ্যাট ইজ দ্য মেসেজ। এবং এই মেসেজই তো ছিল আমাদের 36 জুলাইয়ের মেসেজ। আপনি যদি ছাত্রদের, এই যুব সমাজের যারা গত 17টা বছর ভোট থেকে বিচ্ছিন্ন, যাদেরকে ভুল রিডিং পড়ানো হয়েছে, যাদেরকে ভাবা হয়েছিল যে তাদের মস্তিষ্ক ধুলাই করা হয়েছে, না, তারা যে পুনর্জাগরণ দিছে, এই পুনর্জাগরণে একটা রাষ্ট্র বিনির্মাণ করতে গেলে, শাহবাগী বয়ানকে খতম করতে গেলে আপনার আর একটা বয়ান কি করা উচিত? বয়ান তৈরি করা না, প্রকৃত সত্যটাকে আপনাকে মানুষের সামনে নিয়ে আসতে হবে। সাংস্কৃতিক আগ্রাসনের জন্য কিন্তু কি কালচার সেন্টার সারা পৃথিবীতে করছে? গোথিয়া কালচার সেন্টার, জার্মানি কালচার সেন্টার, আপনি আলিয়াস ফ্রান্সেস ফ্রেঞ্চ কালচারাল সেন্টার। কেন এটা ইম্পর্টেন্ট? আপনি দেখেন যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, আজকে আমি আবারও বলতেছি, লজ্জিত যারা ছায়ানটকে এইভাবে বার্ন করছে, কিন্তু এটা কোনোভাবে সম্মানজনক না, এটাকে কোনোভাবে সমর্থন করা যায় না। কিন্তু কথা হলো, ওখানে কেন এক্সট্রিমিজমের বই পাওয়া যাবে? ছায়ানট তো এক্সট্রিমিস্টের কোনো কাজ করলে, সে তো কালচারাল আগ্রাসনের কোনো কাজ তো ওখানে না, ওখানে প্রমোট করা হবে। এখন আমরা কি প্রমোট করতেছি? এখানে আপনাকে একটা জিনিস বল, প্রথম থেকে এদেশের স্বাধীনতার পর থেকে আপনি যদি চলে যান, লক্ষণ সেন থেকে শুরু করে যদি মুঘল সাম্রাজ্য পর্যন্ত আসেন, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে আমরা। একটা হচ্ছে মুসলমান সম্প্রদায় যারা অপারেশনের শিকার হয়েছে, তাদের একটা ধারা, তারা কি ভাবতেছে যে না, নাচ গান চলবে না। আর একটা ধারা হচ্ছে কি, এই মুসলমানেরই যারা ছোটবেলায় কি করতেছে, বাসায় হুজুর রাখতেছে, কোরআন শরীফ পড়াচ্ছে, আবার বিকালবেলা গানের টিচারও রাখতেছে। সো লিবারালিজম
আর আরেকটা হচ্ছে কি বলবো আপনাকে, সেই রক্ষণশীল বলবো কি, লাল সালুর কথা বলবো না, আব্দুল্লাহ একটা উপন্যাস পড়ছেন কিনা, মনে আছে কিনা যায় না। সেই সময় ফার্সি ভাষা মুসলমানরা ত্যাগ করতে চায়নি, বলছে এটা আমাদের ভাষা। মুসলমান ভাষা জীবনে ফার্সি ছিল না, ওই জন্য ইংলিশ শিখিনি বলে আমরা কি হয়ে গেলাম, পিছনে পড়ে গেলাম। হিন্দুরা তাড়াতাড়ি করে ইংলিশ শিখলো, তারা সমস্ত জায়গায় পেয়ে গেল। তাহলে আপনার রুট কজটা কিন্তু আপনার কোথায়? এই সাংস্কৃতিক বিপ্লব। ওই জন্য মাও সেতুং কিন্তু কি করছে, সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে করছে। আপনি জুলাই পরিবর্তনের পর আজ পর্যন্ত কোনো সাংস্কৃতিক বিপ্লব আপনি বাংলাদেশে করতে পারলেন? আপনি মিডিয়াগুলোর বয়ানকে চেঞ্জ করতে পারছেন? পারেননি। আপনি কি আপনার একটা মানে সবগুলো পক্ষকে এক জায়গায় নিয়ে এসে ফ্র্যাগমেন্টেড পথগুলোকে একটা পথে নিয়ে আসতে পারছেন? পারেননি। এটা কেন? কারণ আপনি এই আমার যে ভাইরা যাদেরকে আমরা বিপ্লবী বলতেছি, এদের মাইন্ড রিডিংটা আপনারা এখনো করতে পারছেন না। আর একটা মাস আছে ইলেকশনে, তাহলে আপনি যদি এদের মাইন্ড রিডিং করতে না পারেন, তাহলে আর একটা রেভুলেশন আসতে বাধ্য। আর একটা রেভুলেশন আসতে, সে যেই ক্ষমতায় যাক, যদি মাইন্ড রিডিং করতে না পারে, তাহলে আবার সে কি হবে? আবার মানুষের রক্ত দিবে। প্রফেসর মেজবাহ, এটা একটা দিক হাদিকে নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি জানেন যে জানাজার আগে প্রধান উপদেষ্টা কিছু বক্তব্য রেখেছিল, এবং সেখানে কিন্তু হাদির একটা বৈশিষ্ট্য আলাদা করে উনি উল্লেখ করেছিলেন। সেটি হলো যে নির্বাচনের বিষয়, হাদি কিভাবে নির্বাচনটা পরিচালনা করছিল। উনি বলছিলেন যে, প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটি প্রক্রিয়া জানিয়ে গেছো আমাদের। কিভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম। প্রফেসর মেজবাহ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে হাদির অভাবনীয় নির্বাচনের প্রচার পদ্ধতি মানুষ কিন্তু দারুণভাবে গ্রহণ করেছিল, এবং তাদের প্রথম দিকে মানুষ হাদি যখন লিফলেট বিতরণ করতেন তখন কেউ তাকাতো না, কিন্তু ধীরে ধীরে হাদি দাঁড়াইলে লোকজনই তার কাছে আসতো, আমরা সেটাও দেখেছি। এই যে নির্বাচন পদ্ধতির একটা আলাদা মডেল হাদি তৈরি করার চেষ্টা করেছিলেন, রাজনীতিবিদদেরকে এর থেকে আদৌ কোনো শিক্ষা নেবে? হ্যাঁ, হাদি শিক্ষা নেবে কি নেবে না তার এটা তো পরের প্রশ্ন। তার আগের প্রশ্নটা হচ্ছে, হাদি এই জিনিসটা পরিষ্কার করে দিয়ে গেলেন, এবং এই বিষয়টা নিয়ে সারা দেশের মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে হাদি। এবং হাদির যে অহিংস পদ্ধতিগুলো ছিল, আপনি দেখবেন সে এক জায়গায় সে গিয়েছে, যাওয়ার পরে হয়তো তাকে পছন্দ করে না এমন কেউ উপর থেকে ময়লা পানি 5 বার নাকি 4 বার তার গায়ে ঢেলে দিয়েছে। 5 বারের সে বলছে, আচ্ছা ঠিক আছে, ময়লা পানি দিয়েছে তো দেখ, ওইটা দিয়ে যদি আনন্দ পায় তাহলে পাক, এই কথা করে হাসতে হাসতে চলে আসতেছে আর কি। হ্যাঁ, এই কাজগুলো করতে করতে হাদি কিন্তু মানুষের কাছে আস্তে আস্তে মানে জনপ্রিয় হয়ে যাচ্ছিল। এবং হাদি কখনোই কোনোদিন বলে নাই যে ভাই আমার সবাই বিকাশে টাকা পাঠান, কিন্তু তার অ্যাকাউন্টে মানুষ, অচেনা অপরিচিত মানুষ তার প্রতি দরদ দেখায়, অনেক টাকা জমা হয়ে গেছে তার অ্যাকাউন্টে, তাকে সে নির্বাচন করবে, মানুষ টাকা পাঠাচ্ছে, তারপরে পকেটে গিয়ে জোর করে টাকা ঢুকাই দিচ্ছে। হাদি বলতেছে ভাই আমাকে দিয়েন না, কিন্তু জোর করে দিচ্ছে, নিতেই হবে টাকা। এবং একদিন দেখি হাদি তার ফেসবুক স্ট্যাটাস জানিয়ে দিত কত টাকা মানুষ দিয়েছে। এইটা যে রাজনীতিবিদদের মধ্যে অনেক বড় একটা মানে এটা তো একটা অ্যাকাউন্টেবিলিটি, রাজনীতিবিদরা তো এইটাই করতে চায় না। মানে অর্থাৎ আপনার করাপশন কখন হয়? করাপশন হয় তখন যখন করাপশনের একটা বড় একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি আপনার তথ্যকে আপনি প্রকাশ করবেন না, ইনফরমেশনকে আপনি বাইরে আসতে দেবেন না আর কি। তো হাদি দেখা দিচ্ছে যে কে টাকা পাঠাইলো, কোন খাতে এই টাকাটা খরচ করলাম, যেই জিনিসটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশের মধ্যে একেবারেই অনুপস্থিত, যে তার টাকা কোথা থেকে আসলো এবং কোন খাতে টাকাটা খরচ করলো। আপনি কি জানেন যে একটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ পোস্ট কোনটা, এটা কি বলতে পারবেন? শাহরিয়ার ভাই, কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ মানে না, একটা কোষাধ্যক্ষ নামে একটা প্রত্যেকটা দলে পোস্ট আছে, কিন্তু তিনি কখনোই বাৎসরিক রিপোর্ট, তার আয় ব্যয়ের হিসাব কোনো কিছু দেন না। এবং ওইটাই যে একটা রাজনৈতিক দলের প্রধান একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, যে কোথা থেকে টাকা আসলো, কোথায় খরচ হলো, এটা জানার অধিকার সবার আছে, এবং এটার মধ্য দিয়েই গণতন্ত্র, জবাবদিহিতা, এগুলো চর্চা হবে, সেই জিনিসটা কিন্তু অনুপস্থিত। দেখেন হাদি সেই জিনিসটাতে কিন্তু হাত দিয়েছিল। এবং এখান থেকে আপনি কি বলেন, এটা অনেক বড় একটা শিক্ষার ব্যাপার। এবং আগামী দিনের রাজনীতি হচ্ছে পরিবর্তনের রাজনীতি, এটা হাদি দেখাই গিয়ে গেছে, হাদির জানাজার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। তো রাজনৈতিক দলগুলো যদি এখান থেকে শিক্ষা না নেয়, তাহলে দে হ্যাভ টু পে দ্য প্রাইস। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে রয়েছেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শাহরিয়ার কবির, অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হয়েছে। রোববার এটা একটা ঘোষণা দেওয়া হয়েছে সকালে। এদিকে আবার দিল্লিতে আক্রান্ত হয়েছে বাংলাদেশ হাই কমিশন। আপনি জানেন যে শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সূত্রগুলো। ব্যারিস্টার শাহরিয়ার, সব মিলে আসলে কি দাঁড়ালো? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। বাংলাদেশ জামাত ইসলাম আমার জানা মতে একমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান যারা প্রতি বছর অডিট রিপোর্ট সাবমিট করে এবং দেখবেন জামাত ইসলামের আমির সাহেব যে এই যে সোহরাওয়ার্দী উদ্যানের মিটিং নিয়ে কত কোটি কোটি টাকা কত কিছু হলো, উনি কিন্তু সুন্দর কাগজ নিয়ে একদম পাই টু পাই বলে দিলেন কত টাকা খরচ হয়েছে। ওই জায়গা থেকেও আমার কাছে মনে হয় এটাও অ্যাপ্রোপ্রিয়েট না। বাতাসা, আগে ছোটবেলায় দেখতাম আমার দাদি একটা ফকিরও যদি বাসায় আসে তাকে একটা বাতাসা আর এক গ্লাস পানি দিবে, তারপর এক মুঠি চাল দিলে দিল, না দিলে নাই। কারণ ওই আমি এক অনুষ্ঠানে বলছিলাম যে অতিথি হচ্ছে ভগবানের মতো, সেটাকে তো আমাকে ভগবান বানায় ফেলে দিল না। আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি কি গুরুজন হচ্ছে শ্রদ্ধা করতে হবে, আর অতিথি হচ্ছে মেহমান হচ্ছে সেই বাড়িতেই আসে যে বাসায় আল্লাহর রহমত থাকে। তার হিন্দুদের ভাষায় বলাই হয় হিন্দুরা যে অতিথি হচ্ছে ভগবানের মতো। সো এই ন্যারেটিভটাকেও এখন এইভাবে প্রচার করা হলে তো কিছু করার নাই। সেটাই বাতাসা থেকে বললাম। বাতাসা দিয়ে কি বুঝালেন হাতি? মানি এবং মাসল পাওয়ার, এই দুটাই ইলেকশনে চলবে না। আপনি একটা জিনিস বলুন, প্রতিটা জিনিসের একটা কিন্তু মিনিং আছে। ও বাতাসা কেন খাওয়াতে গেলেন? তুমি টাকা দিয়ে না, ওই আগে অ্যাডভার্টাইজ দেখাতো ইলেকশনে ঢোকার আগে ফস করে শব্দ হয়, মানে হচ্ছে 7 আপ, আর ইলেকশনে বের আসার পর বলে ওই পানি দেন, ফস করা পানি দেন, তখন এমনি পানি দেখা এই পানি তো ফস করে না। সো এই সংস্কৃতি থেকে উনি বেরোয় আসছে। দ্বিতীয় কথা, ভাই যেটা বললেন পানি দিয়ে দেওয়ার কথা, শোনেন, ঘৃণায় জন্ম দেবে। শেখ হাসিনার সবচেয়ে বড় মানে স্বৈরাচার হওয়ার মূল কারণটাই ছিল সে মানুষের মধ্যে ঘৃণার জন্ম দিয়েছে এবং সেই দেশকে ওন করতেন না। প্রতিশোধ নিতে এসেছিলেন যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে তার বাবার জঘন্য কাজের জন্য, সেই জন্য তিনি হত্যা করছেন। কিন্তু অহিংসা আপনি পানি দিয়ে দিচ্ছেন, আপনি একটা পাড়ার ছেলেকে, ওর লিফলেট অনেকে নিতে অস্বীকার করছে। আপনি দেখেন যে লিফলেট নিতে অস্বীকার করছে। তারপর একটা জিনিস, মির্জা আব্বাস সাহেব ও নিজে ইন্টারভিউ বলছে মির্জা আব্বাস সাহেব ওকে কিভাবে হিউমিলেটেড করার চেষ্টা করছে, কিন্তু একটা বারও দেখেন ও আব্বাস চাচা ছাড়া একবারও বলেনি, কিন্তু মির্জা আব্বাস সাহেব বলেননি। ও কিন্তু সবসময় বলছে উনি আমার গুরুজন চাচা, এইভাবে বলছেন। এই যে মানে সহনশীলতা, আপনি যদি এই সহনশীলতা থাকে তাহলে তো ক্যাজুয়ালিটি কখন হবে? রাজনীতির শিক্ষা পরিবর্তন। এবার আপনার প্রশ্নের উত্তর আসে। ওই যে একটা গান ছিল, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। আগরতলায় যেদিন আমার হাইকমিশন আক্রান্ত হলো, তারপর বাংলাদেশ কি স্টেপ নিছে? বাংলাদেশ কি স্টেপ নিলেন? এবার আগরতলা বাদ দিলাম। আমার এই 36শে জুলাইয়ের সময় প্রতিদিন ভারতীয় হাইকমিশন আসাদুল কামালকে ইনস্ট্রাকশন দিচ্ছে। আমরা ভিডিওতে দেখলাম হিন্দি ভাষাভাষী লোকজন এই আন্দোলনের সময় রাস্তায় ছিল। আমরা এটা পর্যন্ত দেখলাম যে একটা আনট্রাকড প্লেন দিয়ে আমাদের এয়ারপোর্ট দিয়ে উইদাউট ভিসা টিসা ছাড়া লোক চলে গেল। আজ পর্যন্ত কোনো ইনকোয়ারি হলো না। যে ইনকোয়ারি রিপোর্টটা এসছে সেই ইনকোয়ারি রিপোর্টটা কিসের? যে বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি একটি দেশ জড়িত, তার সিকিউরিটি এজেন্ট জড়িত, তার মানিটাকে আমি যে প্রথম থেকে সবসময় বলি এবং আমার জীবন যে আজ হুমকির সম্মুখীন। শোনেন, জিয়াউর রহমান সাহেব এটা শিখাই দিয়ে গেছে, ভারতের বিরুদ্ধে বললে আপনাকে শহীদ হতে হবে।
সেটারই প্রতিফলন হচ্ছে হাদি। এই দেখেন দুইটা জানাজার দিকে তাকায় দেখেন, আপনি যে একটু আগে বললেন না বহুজন আসবে যাবে, কিন্তু আমার মৃত্যুটা এমন হতে হবে সেই মৃত্যুটা কতখানি কার্যকর সেটা আমার জানাজায় প্রমাণ করবে ভাই। কারণ আপনি 32 বছর বয়সে ও যেটা করতে সমর্থ হয়েছে ওই 90 বছরের লোকও তো পারেনি। আজকে তো একজন কি, আমি সম্মানের সহিত বলতেছি, খন্দকার সাহেব তো মারা গেলেন গতকালকে, তারও তো আজকে জানাজা হলো। সেও তো সহ অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে, তার অবস্থানকেও খাটা করে দেখার কিছু নেই, অনেক বড় অবদান। অনেক বড় অবদান। কিন্তু এই সব কিছুকে ছাপায় একটি 32 বছরের ছেলে তার অবদানকে সারা দেশে, ওখানে কি বলছে যে আপনি আসলে টাকা দেওয়া হবে, আপনাকে তো বিরিয়ানি খাওয়া হবে, তা তো বলেনি। এবং এই যে মাঠের মধ্যে কি কষ্ট করে রোদের মধ্যে এসে দাঁড়াইছে। অভিযোগ উঠেছে কোনো মহল এমনকি ফ্যাসিস্ট বিরোধী কোনো রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে ভারতকে আবার প্রাসঙ্গিক করতে চাইছে। প্রফেসর মেজবা, নিশ্চয়ই আপনারা সেগুলো দৃষ্টিগোচর হয়েছে, কি বলবেন? এই প্রসঙ্গে আবার আমাদেরকে হাদির কাছে ফিরে যেতে হবে। হাদির একটা কথা আপনি বোধহয় খেয়াল করেছেন, ভারত বিষয়ে তার একটা কথা। সে বলেছে যে ওই ভারতের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। কোন ভারত? যে ভারত আমাকে সম্মানের চোখে দেখে, প্রতিবেশীর সম্মান দেয়, তার সাথে আমার কোনো কনফ্লিক্ট নেই। তাহলে কার সাথে আমার কনফ্লিক্ট? যে ভারত আমাকে হুমকি দেয়, যে ভারত আমার ক্ষতি করে, যে ভারত আমার রাজনীতিতে হস্তক্ষেপ করে, যে ভারত বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করে, সেই ভারতের সাথে আমার কনফ্লিক্ট। তাহলে কথাটার মধ্যে কি নিহিত আছে? আমরা অনেক সময় যে বলি যে ভারতের সাথে এই হবে সেই হবে, হ্যাঁ, এইগুলা ডিপ্লোম্যাটিক্যালি এই কথাগুলোর কোনো অ্যাকসেপ্টেন্স আসলে নাই। ডিপ্লোম্যাটিক্যালি হচ্ছে হাদির কথাটাই ঠিক, যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, সেই সম্পর্কের ভিত্তি হবে ন্যায্যতা, সাম্য, সেই সম্পর্কের ভিত্তি হবে সমতা, সাম্য, সেই সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং মর্যাদা। যদি আমরা এইটা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ভারতের সাথে আমাদেরও কোনো সমস্যা থাকবে না, ভারতেরও আমাদের সাথে কোনো সমস্যা থাকবে না, আমাদেরও থাকবে না। তাহলে ডিপ্লোম্যাটিক্যালি এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা নর্মস। কখন সম্পর্কটা খারাপ হয়? যখন কোনো একটা দেশ এর বাইরে আমরা চলে যাই। আমাদের কিন্তু ভারতের জনগণের সাথে আমাদের কিন্তু কোনো বিরোধ নাই। আমাদের দেখেন এখানে 36শে জুলাই হলো, কলকাতাতে মানুষ মিছিল বের করলো, সো ওখানেও মানুষ মিছিল বের করতেছে হাসিনাকে কি রিটার্ন করার জন্য। সো ভারতের জনগণের সাথে কিন্তু আমাদের কোনো দিন কোনো ছিল না। ওই জন্য আমরা কিন্তু বলতেছি দিল্লি না ঢাকা। দিল্লি মানে কি? দিল্লি মানে সেই পররাষ্ট্রের ওই যে সাউথ ব্লক, যে সাউথ ব্লক আমাকে নিয়ে খেলতে সরকার, মূলত সরকার না, এখানে আবার এক কথা আছে, কংগ্রেস এবং বিজেপি দুইজনাই তো যখন যে ক্ষমতায় যাক সেই তো আমাদের একই স্ট্র্যাটেজি। আপনি কাকে সমর্থন করবেন? সো এখানে সরকারের চেয়ে বলতে হবে সাউথ ব্লক, যারা ইন্ডিয়ার পররাষ্ট্র নীতি তৈরি করে, তারা আমাদেরকে সবসময় সাবসার্ভিয়েন্ট করতে চাচ্ছে, এবং এটা ইন্ডিয়ার জনগণও চাইতো বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক। এবং দুটো দেশের মধ্যে কিন্তু আপনি দেখেন, আমি একটা নিউজের কথা বলছি, এখানে বলা হচ্ছে যে ভারতের সংসদীয় কমিটি একটা রিপোর্ট দিয়েছে, সেখানে তাদের বাংলাদেশ নীতি নিয়ে তাদেরকে রিথিঙ্ক করতে বলা হয়েছে। যে রিথিঙ্ক যদি না করে, অর্থাৎ ভারতের যে বাংলাদেশ নীতি এটা যদি না পাল্টানো হয়, হ্যাঁ, শশী থারুর সম্ভবত বলছে, এটা যদি না পাল্টানো হয় তাহলে বাংলাদেশের উপর ভারতের যে প্রভাব, ভারতের যে এটা হয়তো আর ভবিষ্যতে থাকবে না আর কি। তার মানে কথাটা কিন্তু ভারতের সিভিল সোসাইটিতেও উঠেছে, জনগণের মধ্যেও কথাটা আছে। জনগণের মধ্যে আপনি দেখবেন অনেকেই কথা বলছে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে, তারা হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশকে বলতেছে, কেন এই দায় নেবে ভারত? এটা কিন্তু ভারতের জনগণ অনেক ক্ষেত্রে বলতেছে, অনেক ক্ষেত্রেই। তো এখন তাহলে প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে যে এই যে গভর্নমেন্টের এই যে ষড়যন্ত্রগুলো এবং নর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশনকে ঠিক না রেখে এই যে দুইটা দেশ একে অপরের বিরুদ্ধে এইভাবে লেগে আছে, এবং পারস্পরিক সার্বভৌমত্ব একজন যখন শুরু করে তখন আরেকজন তো আর চুপ করে থাকবে না আর কি। ভারত দীর্ঘদিন থেকে বাংলাদেশে যারা ফ্যাসিস্ট রাজনীতি এখানে এস্টাবলিশ করেছিল, গুম খুন হত্যা এগুলো যারা করেছিল, তারা এখন পালিয়েছে সেখানে, তাদেরকে ভারত আশ্রয় দিচ্ছে। তা ভারত যদি তাদেরকে আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশে যে এত কোটি কোটি মানুষ যে এই বিপ্লব করলো, যে তরুণ সমাজ যে বিপ্লব করলো, রাজনৈতিক দলগুলো যে বিপ্লব করলো, তো তারা কিভাবে ভারতকে সমর্থন করবে? এখন আপনি যে প্রশ্নটা বললেন সেটাই আসেন। আপনি বললেন যে রাজনৈতিক দলগুলো প্রাসঙ্গিক করে তুলতেছে। দেখেন, এত বড় একটা বিপ্লবের পর বিপ্লবের মেসেজটা কি সেটা আমিও আলোচনা করলাম, শাহরিয়ার ভাইও এখানে আলোচনা করলেন। এত বড় মেসেজগুলো থাকার পরে কোনো দল যদি সেই চেষ্টাটা তো করে, তাহলে সেই দলকেই তার মূল্য দিতে হবে। সেই দলই আসলে আমার কাছে এখন মনে হচ্ছে যে পরিস্থিতি দলগুলোকে উচিত শিক্ষাটা দিবে। আমার মনে হয় যে দলগুলোকে কোন পথে থাকতে হবে। ব্যারিস্টার শাহরিয়ার, আপনি নির্বাচনের প্রসঙ্গ উঠিয়েছিলেন যে নির্বাচন কিভাবে হবে, সুষ্ঠু নির্বাচন কিভাবে, এই
প্রশ্ন আমরা উঠিয়েছিলেন। আপনি নিশ্চয়ই একটা খবর দেখেছেন যে সংসদ নির্বাচনে মোবাইল কোড আইনের আওতায় বিচারিক ক্ষমতা এবং ভোটের দিন সার্বিক পরিস্থিতি মূল্যায়নের জন্য ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি চেয়েছে সশস্ত্র বাহিনী। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। আজকে কিন্তু একটা বৈঠক হয়েছে, সেটা নয়, এর আগে একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকে। তবে সবাই তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন নেয়নি। এই যে সেনাবাহিনীর যে প্রস্তাবটা, আপনি এটাকে কিভাবে দেখছেন? একটা জিনিস আপনি দেখেন তো, এনসিপির ছেলেপেলেরা যখন ইয়াতে গেল আপনার হচ্ছে টুঙ্গিপাড়া, তখন কিন্তু পুলিশ তাদেরকে ব্যর্থ হলো নিরাপত্তা দিতে। পুলিশের বাহু ভেদ করে সেই সন্ত্রাসীরা কিন্তু তাদেরকে আক্রমণ চালাইছিল। তখন কিন্তু এই সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করতে হয়েছে। আজকে সেনাবাহিনীকে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, আজকে ডেভিল হান্ট 2-তে আপনি সেনাবাহিনীকে ইনগেজ করতেছেন। এবং আরও একটা জিনিস বলি, সেনাবাহিনী কিন্তু সবসময় একটা স্ট্রাইকিং ফোর্স, সে কিন্তু চাইলেই কিন্তু সব জায়গায় ডিপ্লয় হতে পারে না। এই যে এই ধরে নেন, এই আমার শহীদ হাদির, এইটাকে যদি সেনাবাহিনীতে আপনি অ্যাসাইনমেন্ট না করেন, হি ক্যান নট গো অ্যান্ড ডিপ্লয় হিমসেলফ টু এটা তো তার কাজ না। ইনভেস্টিগেশনের জন্য তো পিবিআই আছে, তাকে যতটুকু দায়িত্ব দেওয়া ততটুকুই। এখন আপনি ইলেকশনে যদি আপনি দেখা যাচ্ছে ইট ইজ প্রুভেন যে পুলিশকে আপনি যে জায়গায় নিয়ে যেতে চাইছিলেন সেটা পারেননি, তাহলে আপনি যদি সেন্টারের মধ্যে আর্মিকে ঢুকতে না দেন, আর সেন্টারে যদি রিগিং হয়, আর্মি কি ওই চেয়ে দেখলাম তুমি চলে গেলে আমি বসে থাকবো। সো আপনি কি চান সেই জিনিসটা তো আপনাকে পরিষ্কার করতে হবে। সেনাবাহিনী যেটা চাইছে, নির্বাচন কমিশন, তারা এই যে একটু আগে বললাম যে আপনি যদি ক্যান্ডিডেটের নিরাপত্তা তো দূরে কার কথা, আপনি সাধারণ মানুষ ইন্টেলেকচুয়ালদের নিরাপত্তা দিতে পারছেন না। আর 29 তারিখ তো লাস্ট ডেট, তারপরে দেখেন তো আপনি ওখানে যদি রক্তের হুলি খেলা হয়, কে করবে? না, ভোটারদের নিরাপত্তা খুব জরুরি ব্যাপার, নিঃসন্দেহে। আপনার একটা রাষ্ট্র যদি আমার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমার 36-এর আন্দোলন আমি করলাম কেন? আমার দেখেন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তো আমরা সারা দেশকে গার্ড দিলাম, এখন কি আমরা এই সারা জীবন গার্ড দেব? এখানে একটা দায়িত্ব ছিল সবার। আমরা এই টকশোতে, এই অনুষ্ঠানে বারবার যে কথাটা বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের অবস্থান, প্রশাসনের অবস্থান, সব মিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে, রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন না চায়, অসম্ভব, তাহলে নির্বাচন তো হবে না। এবং এই সমস্ত রাজনৈতিক দল চাচ্ছে, এবং এই রাজনৈতিক দলগুলোকে আমি আপনাকে দেব, সমস্ত রাজনৈতিক দল চাচ্ছে, হাদি কি চাচ্ছে? অহিংসা। হাদির মতো যদি আরেকটা 10টা ক্যাজুয়ালিটি পড়ে যায় ভাই, না, আমি সে কথা বলছি না। আমি বলছি যে রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটা আমরাও বলছি সম্ভব, করতেই হবে। কিন্তু তারা কি সেটা চাচ্ছে? হ্যাঁ, তারা চাচ্ছে বলে এখন পর্যন্ত আপনি দেখেন যে বিএনপি জামাতের কন্দলে কয়জন মারা গেছে আজ পর্যন্ত দেখাতে পারবেন না। সো আমরা রাজনৈতিক দলগুলো ইলেকশন শুরুই হয়নি। না, শুরু না হলেও তো আগের থেকে ক্যান্ডিডেট তো দেওয়া হয়েছে। উই উইল বি অপটিমিস্টিক। আর অসহযোগ আন্দোলনের, অহিংস আন্দোলনকে বেছে নিতে হবে, আপনাকে ইলেকশন করতে হবে, এর অল্টারনেটিভ নাই। ইলেকশন করবেন না, দেশ বিপদগ্রস্ত হয়ে যাবে, দেশ বিপদগ্রস্ত হবে, বিকল্প নেই, ইলেকশন করতেই হবে। এবং ইলেকশনটা করা, আমরা যত চিল্লা চেঁচামেচি করতেছি, জাস্ট হুইসেল ব্লোয়ার, যাতে ইলেকশনটা সুস্থভাবে হয়। তুমি সরকার এখনো জেগে ওঠো, জি, সেটাই হলো আমাদের আহ্বান। প্রফেসর মেজবাহ, শেষ পর্যন্ত কি দাঁড়ালো? নির্বাচন হতেই হবে, আর বিকল্প নেই। এবং সেটা বারবার বলা আছে উৎসব মুখর, কিন্তু এখানে ওই সভায় যে সবার কথা বলছিলাম নির্বাচন কমিশনের, ওই সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কয়েকটা ঝুঁকির কথা তুলে ধরেছেন। এর মধ্যে একটা ঝুঁকি হলো যে কালো টাকা, জাল টাকা এবং সীমান্ত পারের সংযোগ উল্লেখ করেছেন। নিঃসন্দেহে এটা আমরা বুঝতে পারছি, সীমান্ত পারের সংযোগটা। কি বলবেন? তার আগে একটা বিষয় আর একটু পরিষ্কার করি, ভাইয়ের সাথে জাস্ট অ্যাড করি, যে আপনি যে প্রশ্নটা করলেন যে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন চায় কি না, এইটা কিন্তু ইম্পিরিক্যালি এবং একাডেমিক্যালি আপনি যদি এটা দেখেন, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে কিছু উগ্র নেতাকর্মী, এটা থাকা স্বাভাবিক। ইভেন প্রার্থীর মধ্যেও উগ্র নেতাকর্মী থাকা স্বাভাবিক, কিন্তু ইনস্টিটিউশনালি সেন্ট্রালি রাজনৈতিক দলগুলো তো সবাই বলছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। প্রাথমিকভাবে এটাকে আমরা একটা পজিটিভ দিক ধরে নিতে পারি। এখন কথা হচ্ছে যে ওভারঅল যে আমরা বলি যে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন চায় কিনা,
এই কথার প্রশ্নটা না বলে আমাদেরকে ধরে নিতে হবে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ওই যে উগ্র কিছু নেতাকর্মী থাকবে জি। যারা কেন্দ্র দখলের চেষ্টা করতে পারে, হট্টগোল লাগানোর চেষ্টা করতে পারে। এদেরকে নির্বাচন কমিশন কতটা জবাবদিহিতার আইনি মেকানিজমের মধ্যে আনতে পারলো, Right, right. সেইটার উপর কিন্তু নির্ভর করবে আপনার এই নির্বাচনটা কতটুকু জি, সুষ্ঠু জি। হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল ব্যাপার। প্রফেসর মেজবাহ এবং ব্যারিস্টার শাহরিয়ার, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।